ভোজপুকুরে খুন খারাপি গল্পের তদন্ত কিন্তু জোর কদমে এগিয়ে চলেছে। আজ আমরা এই গল্পের চতুর্থ পর্ব শুনতে চলেছি। আমরা বোসপুকুর থেকে ফিরেছি মিনিট 15 হলো। শ্রীনাথ সবেমাত্র চা ডালমুট দিয়ে গেছে। লালমোহন বাবু এক মুঠো ডালমুট মুখে পুরে প্রশ্ন করলেন, "উম, কিরকম মনে হচ্ছে বলুন তো?" ফেলুদা একটা চারমিনার ধরিয়ে বলল, শুধু অপেরায় খাওয়া খাওয়ি হলে ব্যাপারটা অনেক সহজ হতো, কিন্তু এখানে তা হচ্ছে না। বাড়ির লোকদের একেবারে বাদ দেওয়া যাচ্ছে না। অবশ্যই দুই ভাইয়ের মেজাজ ছাড়া এখনো তাদের বিষয় আর বিশেষ কিছু জানা যায়নি। দুজনের মধ্যে কারুর যদি টাকার টানাটানি দেখা দিয়ে থাকে, তাহলে ছোট ভাই যাতে বাপের টাকা না পায় সেদিকে সে দৃষ্টি দিতে পারে। কীর্তিনারায়ণ যদি তার ছোট ছেলেকে বেশি টাকা দিয়ে থাকেন, তাহলে তো তাকে সে উইল চেঞ্জ করতে হবে। তার ফলে অবশিষ্ট দু ভাইয়ের ভাগে নিশ্চয়ই বেশি করে পড়বে। আমার কিন্তু মশাই দেবনারায়ণকে ভালো লাগলো না। ওরকম একটা কাঠখোট্টা লোক সচরাচর দেখা যায় না। বাড়িতে দেখে এদের পুরোপুরি বিচার করা যাবে না। আমার জানার ইচ্ছে, সন্ধেবেলা ওরা ক্লাবে গিয়ে কি করেন। সেটা জানছেন কি করে? দুই ক্লাবেই আমার চেনা লোক মেম্বার আছে। দুজনেই আমার সহপাঠী ছিল। বেঙ্গল ক্লাবে অনিমেষ সোম, আর স্যাটারডে ক্লাবে ভাস্করদেব। দুজনেই বড় চাকুরে। তাদের জিজ্ঞেস করলেই বলে দেবে। এই ক্লাবগুলির খালি নামই শুনেছি, ভেতরে যে কি বস্তু জানিও না। আপনার ফুর্তি হওয়ার মতো তেমন কিছুই নেই। আপনি মদ্যপান করেন না, তাসও খেলেন না, বিলিয়ার্ডও খেলেন না। আপনি ক্লাবে গিয়ে কি করবেন? তা বটে। ফেলুদা আর সময় নষ্ট করল না। প্রথমে বেঙ্গল ক্লাবের মেম্বার অনিমেষ সোমকে ফোন করলো। অবশ্যই 7 বার ডায়াল করার পর নম্বর পাওয়া গেল। একতরফা কথা শুনে পুরো ব্যাপারটা আঁচ করতে পারলাম না, তাই ফেলুদা খুলে বলে দিল। দেবনারায়ণ বাবু ক্লাবে যান নিয়মিত, এবং অধিকাংশ সময় মদ খেয়ে চুর হয়ে থাকেন। খেলাধুলার মধ্যে নেই। লোকজনের সঙ্গে আড্ডা প্রায় মারেন না বললেই চলে। লন্ডনের খবরের কাগজ নিয়মিত পড়েন। আর একটা ব্যাপার, ভদ্রলোকের আপিসে গন্ডগোল হচ্ছে, স্ট্রাইক হওয়ার সম্ভাবনা আছে। এরপর ফেলুদা ভাস্কর দেবকে ফোন করে একবারে পেয়ে গেল। এখানে শুধু ফেলুদার দিকটা শুনেই মোটামুটি পুরো ব্যাপারটা আঁচ করে নিলাম। কে? ভাস্কর কথা বলছিস? আমি ফেলু, প্রদোষ মিত্তির। তুই তো স্যাটারডে ক্লাবের মেম্বার, তাই না? তোদের একজন মেম্বার সম্বন্ধে একটু ইনফরমেশন দরকার ছিল। হরিনারায়ণ আচার্য। হ্যাঁ হ্যাঁ, যার ভাই খুন হয়েছে। এ লোকটা মানুষ কেমন? তোর সঙ্গে আলাপ আছে নিশ্চয়ই। ও বাবা, জুয়ারি? হেভি টেক্সে পোকার খেলে? তার মানে গ্রেট গ্র্যান্ডফাদারের বাতিকটা পেয়েছে আর কি। তুইও খেলেছিস ওর সঙ্গে? দেনা বেড়ে যাচ্ছে, তাও খেলা থামায়নি। তার মানে তো খুবই নেশা বলতে হবে। এনিওয়ে, অনেক ধন্যবাদ ভাই। আমার উপর আবার তদন্তের ভার পড়েছে, তাই এদিক সেদিক থেকে তথ্য সংগ্রহ করছি। ঠিক আছে, রাখি। ফেলুদা ফোন রেখে বলল, বোঝো, লোকটা খুন করবে কি, বরং তহবিল তছরূপ করলে বুঝতে পারতাম। দাঁড় দেনা হয়ে গেছে তাসের জুয়াতে, অথচ দেখে বোঝবার কোনো উপায় নেই।
লালমোহনবাবু হঠাৎ ভীষণ এক্সাইটেড হয়ে পড়লেন। ও মশাই, এ যে সাংঘাতিক ব্যাপার! বাপ না মরলে তো আর উইল থেকে কোনো টাকা আসছে না। টাকার যদি দরকারই হয় ছেলের, তাহলে তো এবার কীর্তিনারায়ণের খুন হওয়া উচিত। আপনার গোয়েন্দাগিরিতে মাথা খুলে যাচ্ছে লালমোহন বাবু। আপনি খুব ভুল বলেননি। তাহলে তো এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হয়। ফেলুদা চায়ের কাপটা নামিয়ে চেয়ারে একটু এগিয়ে বসে বলল, শুনুন, আপনাকে আগেও বলেছি, খুন জিনিসটা অত সহজ নয়। ও বাড়িতে পুলিশ মোতায়েন আছে। একটা খুন ইতিমধ্যে হয়ে গেছে। ছোট ভাই যে বাবার প্রিয় ছিল, এ কথাও অজানা নেই। সেখানে ছোট ভাই খুন হওয়ার পর যদি বাবাও খুন হন, তাতে দু ভাইয়ের ওপর যে পরিমাণ সন্দেহ বর্তাবে, তাতে তারা কোনো মতেই পার পাবে না। এক তো পুলিশ, তার ওপর ফেলু মিত্তি। তাদের নিজেদের কি প্রাণের ভয় নেই? উইলের জন্য যদি ইন্দ্রনারায়ণকে খুনও করা হয়ে থাকে, বাপকে মারার কোনো তাড়া নেই। কারণ ভদ্রলোকের ৭৯ বছর বয়স, ডায়াবেটিসের রুগী, একটা স্ট্রোক ইতিমধ্যে হয়ে গেছে। ওর আর কদিন। তবে হ্যাঁ, হরিনারায়ণ সম্বন্ধে তথ্যটা জরুরি তথ্য। বাড়িতে মানুষটাকে চেনা যায়। আমি জানতাম যারা গান বাজনার ভক্ত, তারা সাধারণত কোমল প্রবৃত্তির লোক হয়। এ দেখছি একেবারে অদ্ভুত কম্বিনেশন। ওই পুরো ফ্যামিলিটাই তো তাই মশাই। কথাটা বলে সামনে পড়ে থাকা শনিবারের স্টেটমেন্টটা হাতে তুলে নিলেন লালমোহনবাবু। ফেলুদাও চোখ ঘুরিয়েছিলেন কাগজটার দিকে। হঠাৎ কি জানি দেখে সে কাগজটা লালমোহনবাবুর হাত থেকে ছিনিয়ে নিল। তারপর মিনিট খানেক ধরে পিছনের পাতায় চোখ বুলাল। তারপর কাগজটা হাত থেকে নামিয়ে রেখে বলল, আই সি। মিনিট খানেক পর আবার বলল, বুঝলাম। তারপর আরো আধ মিনিট পরে বলল। এই ব্যাপার। লালমোহনবাবু আর থাকতে না পেরে বললেন, কি বুঝলেন মশাই? তাতে ফেলুদা বলল, বুঝলাম গোয়েন্দা হলেও আমার জ্ঞান কত সীমিত। বুঝলাম এখনো আমার অনেক কিছু শেখার আছে। ফেলুদা যখন রহস্য করতে চায় তখন তার জাল ভেদ করে এমন সাধ্য কারণ নেই। কাজেই ও যখন মিনিট খানেক পরে বলল, আজ একটা নতুন অভিজ্ঞতা হবে। তখন বুঝলাম এটাও রহস্যেরই একটা অঙ্গ। লালমোহনবাবু যথারীতি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? আজ আমরা তিনজনেই রেসের মাঠে যাচ্ছি। সে কি, রেসের মাঠে? কেন মশাই? এটা আমার অনেক দিনের একটা শখ। আজ বিকেলটা আমরা ফ্রি আছি। কলকাতায় এমন একটা আশ্চর্য ঘটনা ঘটে চলেছে প্রতি শনিবার, সেই কতকাল থেকে, কিন্তু আমরা তার ধারে পাশেও যাব না, এটা মোটেই ঠিক নয়। অন্তত একবারের জন্য সব রকম অভিজ্ঞতা হয়ে থাকা ভালো। লালমোহনবাবু চাপা গলায় উত্তর দিলেন, এ কথাটা আমারও অনেকদিন মনে হচ্ছে মশাই। আসলে ব্যাপারটা কি জানেন, চেনা কেউ যদি দেখে ফেলে জুয়ারি ভাবে, এইখানেই আমার সংকোচ। এবারে সেটার কোনো সম্ভাবনা নেই। কেন? কারণ আমরা তিনজনই যাব ছদ্মবেশে। লালমোহনবাবু লাফিয়ে উঠলেন, ও, দুর্দান্ত ব্যাপার মশাই। আমাকে একটা ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে দিতে পারবেন? আমি মনে মনে তাই ভাবছিলাম। গ্রেট।
মেকআপে ফেলুদা জুড়িনি, সেটা আগেই জানতাম, কিন্তু এতদিন শুধু ওর নিজের মেকআপই দেখেছি। এবার ও আমাকে আর লালমোহন বাবুকে যেভাবে মেকআপ করলো, তাতে আয়নায় নিজের চেহারা দেখে নিজেরাই হকচকিয়ে গেলাম। লালমোহন বাবুকে ফ্রেঞ্চ কাট দাড়ি আর ঢেউ খেলানো চুল, আর আমার গোঁফ দাড়ি আর পার্ক স্ট্রিট মার্কা ঝাঁকড়া চুলের কোনো তুলনা নেই। ফেলুদা নিজে একটা চাড়া দেওয়া মিলিটারি গোঁফ লাগিয়েছে, আর একটা পরচুলা পড়েছে যাতে মনে হয় চুলটা ছোট করে ছাঁটা। এই সামান্য ব্যাপারে ওর চেহারায় আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। রেসের মাঠে যে কোনোদিনও যাব সেটা ভাবতে পারিনি। রাস্তার ভিখিরি থেকে রাজা মহারাজা অবধি সবাই যদি কোথাও একই উদ্দেশ্য নিয়ে একই জায়গায় জমায়েত হয়, তো সেটা হলো রেসের মাঠ। এমন দৃশ্য কলকাতা শহরে আর কোথাও দেখা যায় না, কোথাও দেখার সম্ভাবনাও নেই। একমাত্র রেসের মাঠেই মুড়ি মিছরি একদল। ঘোড়দৌড় এখনো শুরু হয়নি, আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। এক জায়গায় একটা বেড়ায় ঘেরা মাঠের মধ্যে যেসব ঘোড়া রেসে দৌড়বে তাদের ঘুরিয়ে দেখানো হচ্ছে। ফেলুদা বলল জায়গাটা কি বলে প্যাডক। আরেকটা জায়গা যেখানে একটা একতলা বাড়ির গায়ে সার সার জানালা, সেখানে বেটিং প্লেস করা হচ্ছে। সকলের মতো আমরাও একটা করে রেসের বই কিনে নিয়েছি। অভিনয় ভালো হবে বলে লালমোহন বাবু সেটা ভয়ঙ্কর মনোযোগের সঙ্গে পাতা উল্টে দেখছে। আমরা ছিলাম সব শুদ্ধ আধ ঘন্টা। প্রথম রেসটা দেখলাম, লোকদের মরিয়া হয়ে ঘোড়ার নাম ধরে চিৎকার করা শুনলাম। তারপর ফেলুদা হঠাৎ একসময় বলল, যে প্রয়োজনে আসা সেটা যখন মিটে গেছে, তখন আর বৃথা মেকআপে বোঝাবোয় কি লাভ? কি প্রয়োজনের কথা বলছে জানি না, জিজ্ঞেস করলে উত্তর পাবো এমন ভরসা নেই। তাই আমরা তিনজন বাইরে বেরিয়ে এসে লালমোহন বাবুর গাড়ি খুঁজে বার করে তাতে চেপে বসলাম। রবিবার সকালে দারোগা মণিলাল পোদ্দারের ফোন এলো। বললেন, কিছু এগোলেন? ফেলুদা বলল, আগে মানুষগুলোকে চেনার চেষ্টা করছি, নইলে এগোতে পারবো না। বেশ জটিল কেস বলে মনে হচ্ছে। মণিলাল বাবুর কথা থেকে জানা গেল যে আরেকবার আচার্য বাড়িতে ডাকাত পড়লে উনি আশ্চর্য হবেন না। প্রথমবার তো খুনই করেছে, কোনো জিনিস তো নেয়নি। ওর ধারণা যাত্রার যে দলটা খুন করিয়েছে তারা ইন্দ্রনারায়ণ বাবুর অন্য নাটক আর গানগুলো হাতাবার চেষ্টা করবে। বোসপুকুরের কাছেই একটা গলি আছে, রাম পরামানিক লেন, সেটা নাকি নটোরিয়াস গুন্ডাদের আড্ডা। তাছাড়া এটাও মণিলাল বাবু সন্দেহ করছেন যে আচার্য বাড়ির বেয়ারা সন্তোষের সঙ্গে হয়তো এই গুন্ডা দলের যোগসাজশ আছে। ফেলুদা প্রশ্ন করল, আপনারা কি বাড়ির পিছনের যদু নস্করের গলিতে পুলিশ পাহারা রাখছেন? তা রাখা হচ্ছে বই কি। তেমন দরকার হলে একবার অন্তত এক রাতের জন্য তুলে নেওয়া যেতে পারে কি? আপনি কি গুন্ডাদের প্রলোভন দেখাতে চাইছেন? ঠিক তাই। তা বেশ, আপনার প্রয়োজন হলে বলবেন, আমরা পাহারা সরিয়ে নেব। পোদ্দার মশাইয়ের ফোনটা এসেছিল 7:30টার সময়। তার 15 মিনিট পরেই ফোন করলেন প্রদ্যুৎবাবু। বললেন আধ ঘন্টা থেকে নাকি চেষ্টা করছেন। ব্যাপার গুরুতর। গতকাল রাত্রে 12টার সময় নাকি চোর এসেছিল আচার্য বাড়িতে। ইন্দ্রনারায়ণবাবুর ঘরে ঢুকেছিল নিশ্চয়ই কোনো চাকরের সাহায্যে, কারণ পিছনের গলিতে পুলিশ পাহারা আছে। একটা শব্দ পেয়ে প্রদ্যুৎবাবু নাকি তার কাজের ঘর থেকে বেরিয়ে আসেন বারান্দায়। তাতে চোরটা পালায়। প্রদ্যুৎবাবু দৌড়ে গিয়ে লোকটাকে ধরবার চেষ্টা করেছিলেন, কিন্তু সে ধাক্কা দিয়ে প্রদ্যুৎবাবুকে মাটিতে ফেলে দেয়।
ফলে ভদ্রলোকের হাঁটুতে চোট লেগেছে। উনি নাকি খুঁড়িয়ে হাঁটছে। ফোন রাখার পর ফেলুদা বলল, এখন সত্যিই মনে হচ্ছে ওর কাগজপত্র সরাবার উদ্দেশ্যেই ইন্দ্রনারায়ণ বাবুকে খুন করা হয়েছিল। যে লেখকের নাটক আর গানের এত চাহিদা, সে পাঁচখানা নাটক আর 15-20খানা গান লিখে রেখে যাবে, আর তার উপরে চোখ পড়বে না অন্য যাত্রা দলের? অবশ্যই নিয়ম মতো এইসব গান আর নাটক ভারত অপেরারই প্রাপ্য। তারা যাতে না পায় সেই জন্যই এগুলো হাতাবার এত উদ্যোগ। আমি বললাম, অন্য যাত্রার দল যদি ইন্দ্রনারায়ণের এইসব গান আর নাটকের কথা জেনে থাকে, তাহলে সে কথা নিশ্চয়ই ইন্দ্রনারায়ণ নিজেই বলেছেন। তার মানে তিনি ভারত অপেরার প্রতি যতটা লয়াল ছিলেন ভাবছিলাম, আসলে হয়তো ততটা ছিলেন না। সত্যিই হয়তো তিনি অন্য দলে যাবার জন্য ভাবছিলেন। কিন্তু তাহলে খুনটা করল কে এবং কেন? হয়তো বীণাপাণি অপেরাকে ইন্দ্রনারায়ণ কথা দিয়েছিলেন, তাই আরেকটা দল সে পথ বন্ধ করেছে। ফেলুদা গম্ভীরভাবে মাথা নেড়ে আমার কথায় সায় দিল। সত্যি, এখনো পর্যন্ত রহস্যের কোনো কিনারা হলো না। ফেলুদা তার বিখ্যাত সবুজ খাতা খুলে কি যেন লিখতে শুরু করলো। আজ সকাল থেকেই তাকে ভীষণ সিরিয়াস দেখছি। কি যেন একটা নতুন চিন্তা তার মাথায় এসেছে, সেটা বুঝতে পারছি না। 9টার সময় যথারীতি লালমোহনবাবু এসে হাজির হলেন। ফেলুদা বলল, আপনার মিউজিক এনসাইক্লোপিডিয়া আরো 2-4 দিন রাখছি। 2-4 দিন কেন, 2-4 মাস রাখলেও কোনো আপত্তি নেই। অনেক কিছু নতুন জ্ঞান অর্জন করছি বইটা থেকে। মেলোডি, হারমোনি, পলিফোনি, কাউন্টার পয়েন্ট, অনেক কিছু জানা গেল। মিউজিকের ইতিহাসেও দেখছি রহস্য রয়েছে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কম্পোজার মোৎসার্টকে নাকি আরেক কম্পোজার সালেরিয়া বিষ খাইয়ে হত্যা করে, অথচ এই ক্রাইমের কোনো কিনারা হয়নি। সে তো বুঝলাম, কিন্তু আজ আমাদের প্ল্যানটা কি? আচার্য বাড়িতে নাকি কাল আবার ডাকাত পড়েছিল, কিন্তু প্রদ্যুন্নবাবুর তৎপরতার জন্য সে কিছু করতে পারেনি। আমার বিশ্বাস রাত্রিরে ও বাড়িটাকে একটু চোখে চোখে রাখা ভালো। রাত্রিরে? হ্যাঁ, এই ধরুন 11:30 থেকে শুরু করে 1টা-1:30 পর্যন্ত। সেটা কি করে সম্ভব হচ্ছে? বাড়ির উত্তর গা ঘেঁষে গলি গেছে, উত্তর দিকেই পিছনের দরজা। ধরুন যদি সেই গলির ফুটপাতে বসে থাকা যায়, বাড়ির দিকে চোখ রেখে। ফুটপাতে বসে থাকা? 3জন ভদ্রলোক ফুটপাতে বসে থাকবেন আর রাস্তার লোক সন্দেহ করবে না? তা করবে না যদি তাদের আর ভদ্রলোক বলে না মনে হয়। ফেলুদার প্ল্যানটা শুনে মাথা ঘুরে গেল। বোঝাই যাচ্ছে ও আবার ছদ্মবেশের কথা বলছে। কিন্তু কি ছদ্মবেশ? উত্তরটা ফেলুদাই দিল। লালমোহনবাবুকে জিজ্ঞেস করলো, আপনি কি তাস একেবারেই খেলেননি? স্ক্রু খেলতাম এককালে, আর গোলাম চোর। যাই হোক, তাস চেনেন তো? গোলাম দেখলে সাহেব বলে ভুল হবে না তো? আর চিড়িতন দেখলে ইস্কাপন। পাগল! তাহলে 3জন প্লাস হরিপদ বাবু মিলে 29 খেলবো। উৎকলবাসী 4জন চাকর হয়ে যাব আমরা। মেকআপের ভার অবশ্যই আমার ওপর। নেহাতি কথা বলার দরকার হলে বলা হবে। আর তখন অকারান্ত শব্দ হসন্ত দিয়ে শেষ করা চলবে না। অর্থাৎ তাস হবে তাসও,
সাহেব হবে সাহেবও, বুঝেছেন? বুঝেছি, মিস্টারও মিত্তিরও। লালমোহনবাবুর চোখে একটা ভাসা ভাসা চাহনি দেখে বুঝতে পারলাম তিনি বেশ একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছেন। আমি অবাক ভাবটা এখনো কাটিয়ে উঠতে পারিনি, তবে এটা বুঝেছি যে তদন্তটা বেশ জমে উঠেছে। লালমোহনবাবু 12টা নাগাদ যাওয়ার সময় বলে গেলেন আবার সন্ধ্যা 7টায় আসবেন, আমাদের বাড়িতেই খাবেন। তারপর আমরা এখান থেকে মেকআপ নিয়ে 11টা নাগাদ চলে যাব যদু নস্করলেন। গলিটা দেখে নিরিবিলি বলেই মনে হয়েছে। একটা ল্যাম্পপোস্ট দেখে তার নিচে চাদর বিছিয়ে বসে খেললেই চলবে। হরিপদবাবু তার বাড়ি থেকে 1 প্যাকেট পুরনো তাস এনে দেবেন বলেছেন। খেলাটা সন্ধ্যাবেলায় লালমোহনবাবুকে মোটামুটি শিখিয়ে নেওয়া হবে। ফেলুদার উত্তেজনা থাকলেও বোঝার উপায় নেই। সে সারাদিন মিউজিক এনসাইক্লোপিডিয়া পড়ছে, আর আমি পত্রিকার পাতা উল্টেছি। এই মেকআপটা সহজ ছিল, তাই আমরা অনায়াসেই 10টার মধ্যে তৈরি হয়ে নিলাম। ধুতিগুলোকে চায়ের জলে ভিজিয়ে একটু ময়লা করে নিয়েছিল। চাদর আর তাস দুটোই মোক্ষম এনেছিলেন হরিপদবাবু। লালমোহনবাবুকে 29 শিখিয়ে দুহাত খেলে নেওয়া হয়েছে। ভদ্রলোক খালি মনে মনে বিড়বিড় করে চলেছেন, গোলাম নহলা, টিক্কা 10, সাহেব বিবি 8-7। গাড়িটাকে বড় রাস্তার অন্ধকারে একটা জায়গায় পার্ক করে আমরা 4জন চাদর বগলে নিয়ে যদু নস্কর লেনে গিয়ে হাজির হলাম। অন্যদিন এ রাস্তায় পুলিশ থাকে, আজ ফেলুদার অনুরোধে নেই। রাস্তার একপাশে একটা বিরাট জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে আচার্যদের বাড়ি। উত্তর দিকের ঘরগুলোর পিছন দিকটা রাস্তার উপর পড়েছে। তার মধ্যে বাঁদিকে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে, প্রথম হলো লাইব্রেরি, তারপরেই হলো প্রদ্যুন্নবাবুর শোবার ঘর। ঘরের সারি শেষ হলে বাড়ির পিছনের দরজা, সেটা এখন বন্ধ। লাইব্রেরি আর প্রদ্যুন্নবাবুর ঘর দুটোতেই বাতি জ্বলছে, তবে ভদ্রলোক যে কোন ঘরে রয়েছেন সেটা রাস্তা থেকে বোঝার কোনো উপায় নেই। আমরা 4জনে ল্যাম্পপোস্টের তলায় চাদর পেতে বসে গেলাম। ফেলুদা তার গায়ের চাদরের তলা থেকে একটা পানের ডিবে বার করে তার থেকে 4জনকে 4টে পান দিয়ে লালমোহনবাবুকে বলল, গালে গুঁজে রেখে দিন, আর বারবার পিক ফেলবেন না। আচার্য বাড়ি থেকে বোধহয় গ্র্যান্ডফাদার ক্লকে 11টা বাজতে শোনা গেল। 1900। লালমোহনবাবু ফেলুদার পার্টনার হয়েছে, এখন ডাকাডাকি চলছে। ফেলুদা সঙ্গে 1 প্যাকেট বিড়ি এনেছে, তার থেকে একটা হরিপদবাবুকে দিয়ে নিজে একটা ধরিয়ে নিল। 20 ফুটের বেশি চওড়া গলি না, আর তাতে লোক চলাচল প্রায় নেই বললেই চলে। ওপাশে কিছু দূরে একটা রিক্সা দাঁড় করানো রয়েছে, তার চালকটা ঘুমিয়ে কাদা। আজ বোধহয় অমাবস্যা, কারণ আকাশে মেঘ না থাকলেও বেশ ঘুটঘুটে। মাথার ওপর কালপুরুষ দেখা যাচ্ছে। রূপয় মারুচিকাই। লালমোহনবাবু উড়িয়া ভাষা বলতে চেষ্টা করে একটু বাড়াবাড়ি করছে, তাই ফেলুদা একটা শব্দ করে ওকে সতর্ক করে দিল। আশ্চর্য এই যে, যদিও আমাদের প্রধান উদ্দেশ্য সময় কাটানো, 29 খেলাটা এমনই যে এরই মধ্যে বেশ জমে উঠেছে। সময় কোথা দিয়ে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। আচার্য বাড়িতে একটা ঢং শব্দ পেয়ে 11:30 বেজেছে বুঝে বেশ অবাক লাগল। ইতিমধ্যে লালমোহনবাবু একবার একটা বিড়ি ধরাবার চেষ্টা করে বিশেষ জুত করতে না পেরে সেটা আবার ফেলে দিয়েছে। একটা কুকুরের ডাকে আর একটা সাড়া দিয়েছে। এমন সময় ফেলুদা হঠাৎ আমার হাঁটুতে একটা হাত রাখল। একটা লোক আসছে গলির পশ্চিম দিক থেকে।
পরনে ধুতি পাঞ্জাবি, তার উপর একটা ছেয়ে রঙের চাদর জড়ানো। চাদর আমাদের গায়েও আছে, কারণ অক্টোবর মাসের রাত্রিরে বেশ চিনচিনে ঠান্ডা। লোকটা আমাদের ছাড়িয়ে চলে গেল অন্য ফুটপাত দিয়ে। সে হাঁটছে আচার্য বাড়ির গা ঘেঁষে। এবার সে দরজার কাছাকাছি পৌঁছে হাঁটার গতি কমালো, তারপর দরজার সামনে এসে থামল। তিনটে মৃদু টোকা দরজার ওপর। কান পেতেছিলাম বলে শব্দটা শুনতে পেলাম। দরজা খুলে গেল। অল্প ফাঁক, ঠিক যাতে একটা মানুষ ঢুকতে পারে। মানুষটা ঢুকে গেল। যে ঢুকলো তাকে আমরা তিনজনেই চিনি। ইনি হলেন বীণাপানি অপেরার ম্যানেজার অশ্বিনী ভট্ট। ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। অর্থাৎ অশ্বিনীবাবু ঢোকার পর 15 মিনিট হয়ে গেছে। এবার ভদ্রলোক বেরোলেন। তার সঙ্গে যদি কিছু থেকে থাকে তো সেটা বোঝার কোনো উপায় নেই, কারণ হাত দুটো চাদরের নিচে। ভদ্রলোক যেদিক দিয়ে এসেছিলেন সেদিক দিয়েই আবার চলে গেলেন। আমাদের পাহারা সার্থক এবং শেষ। এই দানটা খেলে উঠবো। ফেলুদা ফিস ফিস করে বলল। পরদিন সকালে ফেলুদা বোসপুকুরে ফোন করলো প্রদ্যুৎবাবু। আমি বসবার ঘরে মেন টেলিফোনে কান লাগিয়ে কথা শুনলাম। কে, মিস্টার মল্লিক? হ্যাঁ, কি খবর? কাল রাত্রে কিছু হয়নি তো? কই, না তো। এক কাজ করুন, আমি ফোনটা ধরছি। আপনি একবার ইন্দ্রনারায়ণ বাবুর কাজের ঘরে গিয়ে দেখে আসুন তো সব ঠিক আছে কিনা। 8 মিনিটের বেশি ধরতে হলো না। এবারে প্রদ্যুৎবাবুর গলার স্বর একেবারে বদলে গেছে। ও মশাই, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? সব নতুন নাটক আর গান হাওয়া। আমি আন্দাজ করেছিলাম বলেই ফোন করলাম। এর মানেটা কি? অন্য রহস্যগুলোর সঙ্গে আরেকটা যোগ হলো। আপনি কি আজ একবার আসছেন? প্রয়োজন হলে যাব। তার আগে দারোগা সাহেবের সঙ্গে একবার কথা বলতে হবে। ফোনটা রেখে ফেলুদা মনিলাল পোদ্দারের নম্বর ডায়াল করল। শুনুন মিস্টার পোদ্দার, গলি থেকে আপনার লোক সরিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ। কাল সত্যি কাজ হয়েছে। আপনি অশ্বিনীবাবুর দিকে দৃষ্টি রাখছেন তো? উনি কিন্তু কাল রাত 12টায় আচার্য বাড়িতে গিয়ে ইন্দ্রনারায়ণ বাবুর বহুমূল্য সব কাগজপত্র সরিয়ে নিয়ে গেছেন। মিস্টার পোদ্দার বললেন, লোকটা খুব গোলমেলে। খুনের টাইমের জন্য ওর কোনো অ্যালিবাই নেই। সেদিন রাত্রে আচার্য বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরেননি। বলছে পথে ট্যাক্সি বিগড়ে যায় বলে আটকে পড়েছিল, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়। আপনার প্রোগ্রেস কেমন? মোটামুটি ভালোই। অবশ্যই আমরা তো ঠিক এক রাস্তায় চলছি না, তাই আমার সিদ্ধান্তগুলো আপনার সঙ্গে মিলবে না। তা না মিলুক, যে কোনো রকমে রহস্যের সমাধান হলেই হলো। ফেলুদা কোন রাস্তায় চলছে সেটা জানতে চাইলে উত্তর পাওয়া যাবে না, তাই আর আমি ওদিকে গেলাম না। ফেলুদার ফোন রেখে বলল, আমি একটু বেরোচ্ছি। স্টেটসম্যানের পার্সোনাল কলামে একটা জরুরি বিজ্ঞাপন দিতে হবে। একটা ভালো বেহালার দরকার। স্টেটসম্যানে পরদিনই বেরোলো যে একটা উৎকৃষ্ট বিদেশি বেহালার প্রয়োজন। অমুক বক্স নাম্বারে লিখে খবর জানানো হোক। এই বিজ্ঞাপনের উত্তর এসে গেল 2 দিনের মধ্যে। চিঠিটা পড়ে ফেলুদা বলল, আমাকে একটু লাউডন স্ট্রিটে যেতে হচ্ছে, বিশেষ দরকার। 8 ঘন্টার মধ্যেই ফিরে এসে ফেলুদা বলল,
বেজায় দাম চাইছে। আমি বললাম, এনসাইক্লোপিডিয়া পড়ে তোমার কি এই বয়সে বেহালা শেখার শখ হলো? ফেলুদা গম্ভীরভাবে বলল, ইট ইজ নেভার টু লেট টু লার্ন। অর্থাৎ আরও রহস্য।